প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং করছো নিয়মিত পড়াশোনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি এর পূর্বে সামষ্টিক অর্থনীতি, মুদ্রা সংকোচন নিয়ে কিছু বিষয়, মুদ্রা সংকোচনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকেও আমি মুদ্রা সংকোচনের অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা আজকে মুদ্রা সংকোচন নিয়ে আলোচনা করি। হিসাব বিজ্ঞান ও ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমি সামষ্টিক অর্থনীতিতে এর পূর্বে কি মুদ্রা সংকোচন নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, যা তোমাদের পূর্বে আমি বললাম। আজকেও আমি মুদ্রা সংকোচনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে আসি কি, আজকে আমরা আলোচনা করব কি কি সেগুলো জেনে নিই। সেটা হচ্ছে মুদ্রা সংকোচনের ব্যবধান বা ফাঁক বলতে কি বুঝো, ইনফ্লেশন বলতে কি বুঝো, ডিসইনফ্লেশন বলতে কি বুঝো, ডিফ্লেশন কি, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে কোনটি অধিকতর খারাপ, স্ট্যাগফ্লেশনের কারণ এবং স্ট্যাগফ্লেশন নিয়ন্ত্রণের উপায়। চলো আমরা এক এক করে আমাদের আজকের পাঠ্য বিষয়ের কি আলোকপাত করি বা আলোচনা করি। প্রথমেই আসে কি মুদ্রা সংকোচন বা ব্যবধান বা ফাঁক বলতে কি বুঝো। অর্থাৎ মুদ্রা সংকোচনের ব্যবধান, ফাঁক বা ব্যয় ঘাটতি ব্যবধান বা ডিফ্লেশনারি গ্যাপ বলতে আমরা কি বুঝি। পূর্ণনিয়োগ স্তরে যদি সামগ্রিক চাহিদার তুলনায় সামগ্রিক যোগান যদি বেশি হয়, তবে তাদের মধ্যে যে ব্যবধান তৈরি হয় তাকে বলা হচ্ছে মুদ্রা সংকোচন ব্যবধান। আবারও বলছি, পূর্ণনিয়োগ স্তরে যদি সামগ্রিক চাহিদার তুলনায় সামগ্রিক যোগান বেশি হয়, তবে তাদের মধ্যে যে ব্যবধান তৈরি হয় তাকেই বলা হচ্ছে মুদ্রা সংকোচন ব্যবধান। অন্যভাবে বলা যায়, পূর্ণনিয়োগ স্তরে পরিকল্পিত সঞ্চয় পরিকল্পিত বিনিয়োগ অপেক্ষা যদি বেশি হয়, তাহলে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে যে ব্যবধানের সৃষ্টি হয় তাকেই মুদ্রা সংকোচন ব্যবধান বলা হয়। সামগ্রিক ব্যয় ঘাটতির কারণে মুদ্রা সংকোচন ব্যবধান সৃষ্টি হলে তাকে ব্যয় ঘাটতির ব্যবধানও বলে। আমরা বিষয়টি এখন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। চিত্রের দিকে খেয়াল করো যে চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে সামগ্রিক চাহিদা এবং ব্যয় দেখানো হয়েছে। ভূমি অক্ষে কি আমরা বলছি জাতীয় আয় এবং লম্ব অক্ষে বা OY, ভূমি অক্ষে কি আমাদের কি বলা হয়েছে, লম্ব অক্ষে সামগ্রিক চাহিদা ও ব্যয় দেখানো হয়েছে। এখন ই বিন্দুতে দেখো, আবারও বলছি যে ই বিন্দুতে Y1, আবারও বলছি দেখো এখানে যে ই বিন্দু রয়েছে, এই ই বিন্দুতে Y1 বা YI স্তরে ভারসাম্য অবস্থায় আছে। মনে করি ভিত্তিমূল্যে চলতি উৎপাদন এবং সেবা YF পরিমাণ, অথচ YF পরিমাণ দেখো খেয়াল করো YF পরিমাণ, অথচ সামগ্রিক চাহিদা দেখো C+I+G চিত্রে দেখা যায়। সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা রেখা নিচে অবস্থান করছে। দেখো AS কি এগ্রিগেট সামগ্রিক যোগান, আর সামগ্রিক চাহিদা কি নিচে অবস্থান করছে। আবারও বলছি যে চিত্রে দেখা যাচ্ছে সামগ্রিক যোগান রেখার তুলনায় সামগ্রিক চাহিদা রেখা নিচে অবস্থান করছে। তাহলে এস কিন্তু আমাদের এগ্রিগেট সাপ্লাই অর্থাৎ সামগ্রিক এটা যোগান রেখা, সেই রেখার তুলনায় সামগ্রিক চাহিদা রেখা নিচে অবস্থান করছে। ফলে মুদ্রাস্ফীতি সংকোচন সৃষ্টি হয়েছে কতটুকু, দেখো E1 E2 পরিমাণ। আবারও বলছি, তাহলে মুদ্রা সংকোচন বা ফাঁক কতটুকু, E1 E2। আমি চিত্রটা তোমাদের আবারও ব্যাখ্যা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চিত্রে যে আমাদের ভূমি অক্ষের জাতীয় আয় এবং লম্ব অক্ষে সামগ্রিক চাহিদা এবং ব্যয় দেখানো হয়েছে। ই বিন্দুতে YI স্তরে ভারসাম্য অবস্থায় রয়েছে। মনে করি ভিত্তিমূল্যে, আবারও বলছি মনে করি ভিত্তিমূল্যে চলতি উৎপাদন ও সেবা যদি YF পরিমাণ, অথচ সামগ্রিক চাহিদারে কত কি C+IG, মানে চিত্রে দেখা যাচ্ছে যে সামগ্রিক যোগান রেখার তুলনায় সামগ্রিক চাহিদা রেখা, সামগ্রিক যোগান রেখা কোনটা, AS রেখা,
সেইটার তুলনায় যোগান রেখা কি, যোগান রেখার তুলনায় সামগ্রিক চাহিদা রেখা নিচে অবস্থান করছে, ফলে মুদ্রাস্ফীতি সংকোচনের সৃষ্টি হচ্ছে। তাহলে এএস কি রেখা, আবারও বলছি, এএস হচ্ছে এগ্রিগেট সাপ্লাই, সামগ্রিক যোগান রেখা, এর তুলনায় সামগ্রিক চাহিদা রেখা নিচে অবস্থান করছে, ফলে মুদ্রাস্ফীতি বা সংকোচনের সৃষ্টি হচ্ছে কতটুকু পরিমাণ, E1 এবং E2 পরিমাণ। এরপরে আসি আমাদের কি ইনফ্লেশন কি, ডিসইনফ্লেশন কি, রিফ্লেশন কি, ডিফ্লেশন কি। তা চলো আমরা এক এক করে বলি। যে ইনফ্লেশন, ফার্স্টে আমরা আসি ইনফ্লেশন বলতে কি বুঝি। হোয়াট ইজ ইনফ্লেশন? একটি নির্দিষ্ট সময়ে ধরে দাম স্তরের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। সময়ের পরিবর্তনে দাম স্তর বাড়তে থাকে এবং তা সময়ব্যাপী চলতে থাকে, তাকে মুদ্রাস্ফীতি বলে। চিত্রে সি বিন্দুতে, এই দেখো এই যে চিত্রে সি বিন্দুতেই হচ্ছে আমাদের কি ইনফ্লেশন নির্দেশ করে। আবারও বলছি, ইনফ্লেশন কি, একটি নির্দিষ্ট সময় ধরে দাম স্তরের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। সময়ের পরিবর্তনে দাম স্তর বাড়তে থাকে এবং তা সময়ব্যাপী চলতে থাকে, তবেই তাকে মুদ্রাস্ফীতি বলে। চিত্রে সি বিন্দুতে কি বা সিতে ইনফ্লেশন নির্দেশ করে। এরপরে আসে কি ডিসইনফ্লেশন। হোয়াট ইজ ডিসইনফ্লেশন? মুদ্রাস্ফীতির হার কমিয়ে পুনর্নিয়োগ ঠিক রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে ডিসইনফ্লেশন বলা হয়। আবারও বলছি, মুদ্রাস্ফীতির হার কমিয়ে পুনর্নিয়োগ ঠিক রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে ডিসইনফ্লেশন বলে। অধিক মুদ্রাস্ফীতিতে দাম কমালে উৎপাদন ও নিয়োগের উপর প্রভাব পড়ে না, অতএব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যখন অর্থের পরিমাণ হ্রাস, মোট আয় ও ব্যয়ের পরিমাণ হ্রাস করা হয় তখনই তাকে ডিসইনফ্লেশন বলা হয়। চিত্রে ডি বিন্দুতে দেখো, এখানে চিত্রে কি আমাদের ডি বিন্দুতে ডিসইনফ্লেশন, এই যে দেখো চিত্রে ডিতে, এটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত ডিসইনফ্লেশন। এরপরে আসে কি রিফ্লেশন। রিফ্লেশন কি, মুদ্রা সংকোচনের সময় দ্রব্যের দামের স্তর, কর্মসংস্থান ইত্যাদি অত্যাধিক পরিমাণ হ্রাস পায়। সমাজে তখন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা হলো রিফ্লেশন। অর্থের যোগান বৃদ্ধি, বেকারত্ব হ্রাস এবং সামগ্রিক চাহিদা বৃদ্ধির পরিকল্পিত নীতি হলো রিফ্লেশন। চিত্রে বি বিন্দুতেই হচ্ছে আমাদের রিফ্লেশন, এই যে চিত্রে বি বিন্দুটাই হচ্ছে আমাদের কি রিফ্লেশন দেখানো হয়েছে। এরপরে শেষে আসি কি ডিফ্লেশন। ডিফ্লেশন কি, রিফ্লেশন বললাম, এবার হচ্ছে ডিফ্লেশন। সাধারণ দামের স্তরে ক্রমাবর্তনতাকে বা ক্রমে যে হ্রাস পাচ্ছে তাকে ডিফ্লেশন বলে। অর্থাৎ উৎপাদন, নিয়োগ, দামের স্তর হ্রাস পাওয়াকে ডিফ্লেশন বলা হয়। ডিফ্লেশনের ফলে দামের স্তর কমে, বেকারত্ব বাড়ে, আমদানি কমে, আবার রপ্তানি বাড়ে, বৈদেশিক মুদ্রার মূল্য কমে। বিষয়টি কোন বিন্দুতে দেখা হয়েছে? বিষয়টি চিত্রেতে দেখো এ বিন্দুতে দেখানো হয়েছে। তাহলে আমরা শিক্ষার্থীরা মুদ্রা সংকোচন বা ব্যবধান কি, ইনফ্লেশন কি, ডিফ্লেশন কি, রিফ্লেশন কি, ডিফ্লেশন কি, আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি, আমরা কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ে ব্যাপকভাবে আলোকপাত করেছি এবং মুদ্রা সংকোচন নিয়েও অনেক সংজ্ঞা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। এখন তুমি বলতে পারো যে কোনটা বেটার, মুদ্রাস্ফীতি বেটার না মুদ্রা সংকোচন বেটার, বা কোনটা অধিকতর, মুদ্রাস্ফীতি খারাপ না মুদ্রা সংকোচন? আমরা কিন্তু মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন নিয়ে ব্যাপক আলোচনা করেছি। এটা কখন আমাদের দেশের জন্য প্রযোজ্য, কখন দেশের জন্য প্রযোজ্য নয়, কোন সময় আমরা মুদ্রাস্ফীতি গ্রহণ করা আমাদের জন্য লাভজনক বা আমাদের জন্য কল্যাণকর, আবার কোন সময় মুদ্রা সংকোচন আমাদের জন্য কল্যাণকর, কোন সময় অকল্যাণকর, আমরা কিন্তু বিশদ আলোচনা করেছি। কিন্তু দুটার মধ্যে তুলনামূলকভাবে আমরা কিন্তু আলোকপাত করিনি। আজকে আমি তোমাদের আলোকপাত করছি মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে কোনটি অধিকতর খারাপ। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন উভয় সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে কোনটি অধিকতর খারাপ তা সহজেই বলা কিন্তু মুশকিল। অধ্যাপক কুরিহারার মধ্যে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে প্রভেদ করা ভুল, কারণ উভয়ই সমাজের দিক থেকে অবাঞ্ছনীয় এবং অর্থনৈতিক দিক হতে অসঙ্গত। মুক্ত অর্থনীতিতে যদি সঠিকভাবে কাজ করতে হয় তবে দামের স্তরে স্থিতিশীলতা অবশ্যই থাকতে হবে।
মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে মুদ্রা সংকোচন অধিক ক্ষতিকর। এর কারণগুলো কি, এখন আমরা সেটা ব্যাখ্যা করি। প্রথমত, মুদ্রাস্ফীতির সময় ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়লে উৎপাদন ও জাতীয় আয় কমে না, কিন্তু মুদ্রা সংকোচনের সময় বিনিয়োগ, জাতীয় আয়, উৎপাদন ও নিয়োগ কমে, ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত কি, মুদ্রাস্ফীতির সময় দেশে অব্যবহৃত সম্পদ পূর্ণ মাত্রায় ব্যবহার করা সম্ভব, কিন্তু মুদ্রা সংকোচনের সময় সম্পদ অব্যবহৃত থেকে যায়। আর্থিক ও রাজস্ব নীতি দ্বারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মুদ্রা সংকোচনের পিছনে মূলধনের প্রান্তিক দক্ষতা হ্রাস পায়, এর প্রতিকার কষ্টসাধ্য। 4 নম্বর কি, মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতিকে গতিশীল করে এবং কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে, কিন্তু মুদ্রা সংকোচন অর্থনীতিতে মন্দা সৃষ্টি করে এবং উৎপাদন ব্যাহত করে। এখন আমরা বলতে পারি যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন বিশ্লেষণে মুদ্রাস্ফীতি অন্যায় এবং মুদ্রা সংকোচন অসমীচীন। কেইন্সের মতে মুদ্রাস্ফীতি অসঙ্গত এবং মুদ্রা সংকোচন অসুবিধাজনক, সম্ভবত দুটির মধ্যেই মুদ্রা সংকোচনকে অধিকতর খারাপ। তাই সবশেষে বলা যায় মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের মধ্যে মুদ্রা সংকোচনই অধিক খারাপ। এরপরে আসি আমরা স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন বলতে কি বুঝি, স্ট্যাগফ্লেশন কারণ এবং এর নিয়ন্ত্রণের উপায়। প্রথমেই আমরা বলি স্ট্যাগফ্লেশন কি। স্ট্যাগফ্লেশন শব্দটিতে দুটি অংশ, একটা হচ্ছে স্ট্যাগ আর একটা কি ফ্লেশন রয়েছে। এখানে স্ট্যাগ মূলত স্ট্যাগনেশন বা অর্থনৈতিক স্থবিরতা বা কি বদ্ধ বোঝায়, যেখানে অধিক বেকারত্ব রয়েছে। আর ফ্লেশন মূলত ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বোঝায়। কাজে বদ্ধ অর্থনৈতিক অবস্থায় অধিক বেকারত্ব এবং অধিক মুদ্রাস্ফীতি বোঝাতেই স্ট্যাগফ্লেশন বোঝায়। 1970 দশকে ওপেক গঠনের পর কোনো কোনো দেশে দ্রব্যমূল্যের উত্থান ঘটে এবং কোনো কোনো দেশে স্থবিরতা বা বেকারত্ব দেখা দেয়, আর এই অবস্থায় অর্থনীতিতে স্ট্যাগফ্লেশন ধারণাটি যুক্ত হয়। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন ভাবে স্ট্যাগফ্লেশনের সংজ্ঞা দিয়েছেন। ও.আর. অ্যামোসের মতে স্ট্যাগফ্লেশন হলো এমন অর্থনৈতিক বৈশিষ্ট্য যখন অর্থনৈতিক কার্যক্রম হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি থাকে। এরকমভাবে অধ্যাপক এম ব্রেনেটের মতে স্ট্যাগফ্লেশন হচ্ছে এমন এক পরিস্থিতি যখন অর্থনীতিতে অধিক বেকারত্ব থাকা সত্ত্বেও দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আসো এখন চিত্রের মাধ্যমে আমরা বিষয়টি ব্যাখ্যা করি। দেখো চিত্রের সাহায্যে কি বলা হয়েছে। চিত্রে ভূমি অক্ষে কি বেকারত্ব এবং উলম্ব অক্ষে মুদ্রাস্ফীতির হার পরিমাপ করা হয়েছে। আর সামগ্রিক চাহিদা রেখা AD1 বা এডি, সামগ্রিক চাহিদা এডি যোগান, আর সামগ্রিক যোগান রেখা কি AS1। এই AD1 আর AS1 পরস্পর কি করেছে, এ বিন্দুতে ছেদ করায় সেখানে দামের স্তর নির্ধারিত হয়েছে OP1 আর নিয়োগের পরিমাণ হয়েছে কি ON1। এখন যদি কোনো কারণবশত অর্থনৈতিক মন্দা দেখা দেয় তাহলে নতুন যোগান রেখা হবে কি AS1 এর পরিবর্তে AS2, মানে এগ্রিগেট সাপ্লাই, মানে আমাদের যদি AS1 থেকে AS2-তে স্থানান্তরিত হয়ে যাবে। অর্থাৎ অর্থনীতিতে মন্দা দেখা দিলে নতুন যোগান রেখা হবে AS2 এবং যা AD1 রেখাকে কি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে। তাহলে কি বি বিন্দুতে নির্ধারিত দাম হচ্ছে কি, সেক্ষেত্রে কি দামের নির্ধারিত কত OP2 আর নিয়োগের পরিমাণ কত ON2, বা নিয়োগ নির্ধারিত হচ্ছে ON2 পরিমাণ। এখানে দেখা যায় যে একই সঙ্গে নিয়োগের পরিমাণ হ্রাস পেয়েছে এবং দামের স্তর বৃদ্ধি পেয়েছে। দেখো নিয়োগের পরিমাণ ON1 থেকে হ্রাস পেয়ে ON2 হয়েছে এবং দামের স্তর OP1 থেকে OP2, অর্থাৎ দামের স্তর বৃদ্ধি পেয়েছে এবং নিয়োগের পরিমাণ হ্রাস পেয়েছে। এই অবস্থায় স্ট্যাগফ্লেশন দেখা দেয়। এরপরে আসি স্ট্যাগফ্লেশনের কারণ। স্ট্যাগফ্লেশনের কারণগুলো হচ্ছে উৎপাদনের উপর প্রভাব, চাহিদা সংকোচন, আর্থিক মজুরি বৃদ্ধি এবং ইনার্শিয়াল মুদ্রাস্ফীতি। স্ট্যাগফ্লেশনের কারণ বলার আগে আলোচনার আগে একটু আমরা পিছনে যাই। যেমন ধরো 1970 দশকের পূর্বে অর্থনীতিবিদগণ স্ট্যাগফ্লেশন ধারণা বুঝতে পারেননি। 70 দশকে দেখা যায় যে পেট্রোলিয়ামের দাম বেড়ে যাওয়ায় বিশেষ করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় এবং সেই সাথে উৎপাদন পায় হ্রাস। ইউএসএতে মূল্যস্তর বৃদ্ধি এবং বেকারত্ব বৃদ্ধি একসঙ্গে ঘটতে থাকে।
ওকান এই অবস্থাকে স্ট্যাগফ্লেশন হিসাবে বর্ণনা করেন। তিনি বলেছেন যে কি কি কারণে স্ট্যাগফ্লেশন ঘটনা ঘটতে পারে বা স্ট্যাগফ্লেশনের কারণগুলো কি কি। প্রথমেই আসে উৎপাদনের উপর প্রভাব। অর্থনীতির উপর বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া, যেমন প্রাকৃতিক দুর্যোগ, অত্যাধিক মজুরি বৃদ্ধি, উৎপাদন দক্ষতা হ্রাস, মনোপলিস্ট কর্তৃক কোনো দ্রব্যের নিয়ন্ত্রণ ইত্যাদি কারণে উৎপাদন বিঘ্নিত হতে পারে। ফলে উৎপাদন হ্রাস এবং বেকারত্ব বাড়বে। আবার 70 দশকে ওপেক কঠোরভাবে তেলের মূল্য নিয়ন্ত্রণ করায় বিশ্বব্যাপী দ্রব্যমূল্য যেমন বৃদ্ধি পায়, আবার অনেক তেল নির্ভর শিল্প প্রতিষ্ঠান কি হয়, সংকুচিত হয়ে পড়ে। ফলে অর্থনীতিতে দেখা দেয় বেকারত্বের সৃষ্টি হয় এবং স্ট্যাগফ্লেশন দেখা দেয়। এরপরে রয়েছে কি চাহিদার সংকোচন। সামগ্রিক চাহিদা হ্রাস পেলে স্ট্যাগফ্লেশন দেখা দিতে পারে। যেমন 70 দশকে পেট্রোলিয়ামের দাম বাড়ায় উন্নত বিশ্বে জাতীয় আয়ের প্রায় সিংহভাগ তেল ক্রয়ের জন্য ব্যয় হতে থাকে। ফলে দ্রব্যের প্রতি তাদের চাহিদা হ্রাস পেতে থাকে। তাছাড়া তেলের দাম বাড়ার কারণে উৎপাদন ব্যয় বাড়ে এবং উৎপাদন হ্রাস পায় এবং বেকারত্ব বাড়ে। এরপরে আসে আর্থিক মজুরি বৃদ্ধি। শ্রমিকরা বেশি মজুরি দাবি করলে উৎপাদন ব্যয় বাড়ে। এই অবস্থায় উৎপাদনকারী পুঁজি নির্ভর উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে পারে, মানে পুঁজি নিবিড় উৎপাদনের প্রতি গুরুত্ব দিতে পারে। ফলে শ্রমিকরা বেকার হয়ে পড়বে। অন্যদিকে উৎপাদন ব্যয় বাড়ার কারণে দ্রব্যমূল্য বাড়বে এবং স্ট্যাগফ্লেশন দেখা দিবে। শেষ কি ইনার্শিয়াল মুদ্রাস্ফীতি। কোনো দেশে অধিক সময় অবধি মুদ্রাস্ফীতি থাকলে তাকে ইনার্শিয়াল মুদ্রাস্ফীতি বলে। এই অবস্থায় উৎপাদক যোগান হ্রাস করে দাম বাড়াতে পারে, আবার ভবিষ্যতে আরও দাম বাড়তে পারে। এই আশঙ্কায় ক্রেতারা বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে। এর ফলশ্রুতিতে কি হয়, বেকারত্ব দাম স্তর বাড়ে এবং স্ট্যাগফ্লেশন দেখা দিতে পারে। শেষে আসি স্ট্যাগফ্লেশন নিয়ন্ত্রণের উপায়। স্ট্যাগফ্লেশন নিয়ন্ত্রণের উপায় কি? ভর্তুকি প্রদান, আমদানি বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন এবং নিয়োগ কর্মসূচি। স্ট্যাগফ্লেশন নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কেননা সংকোচনমূলক এবং প্রসারণমূলক নীতি অনুসরণ করে স্ট্যাগফ্লেশন নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয়। তবে সামগ্রিক যোগানের পরিমাণ বৃদ্ধি করে স্ট্যাগফ্লেশন নিয়ন্ত্রণ করা যায়। এক্ষেত্রে সরকারকে কতগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমেই আসি কি ভর্তুকি প্রদান। উৎপাদনকে উৎসাহিত করার জন্য সরকার ভর্তুকি প্রদান করতে পারে। ভর্তুকি প্রদান করলে উৎপাদন ব্যয় বাড়বে, নিয়োগ বাড়বে এবং মূল্যস্তর কমবে। এরপরে আসি আমদানি বৃদ্ধি। অতিরিক্ত চাহিদাকে মোকাবেলা করার জন্য সরকার আমদানির উপর জোর দিতে পারে। আমদানির ক্ষেত্রে উৎপাদিত উপকরণের উপর শুল্ক হ্রাস করলে উপকরণ দাম কমবে, এতে উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং উৎপাদন বাড়বে। ফলে বেকারত্ব কমবে এবং মুদ্রাস্ফীতি রোধ হবে। 3 নম্বর কি অবকাঠামোর উন্নয়ন। সরকার দেশে অবকাঠামোগত উন্নয়ন সাধন করবে, যেমন পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, পানি, বিদ্যুৎ ইত্যাদির আধুনিকায়ন যদি করা হয় তাহলে উৎপাদন বাড়বে এবং দাম স্তর বাড়বে। শেষ কি নিয়োগ কর্মসূচি। উৎপাদন দক্ষ ও গতিশীল করার লক্ষ্যে সরকার শ্রমিক নিয়োগ বাড়াতে পারে। শ্রমিকদের দক্ষতা অভিজ্ঞতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কর্মসূচি প্রণয়ন করতে পারে। এতে করে উৎপাদন যেমন দক্ষতা বাড়বে, সেই সঙ্গে বাড়বে উৎপাদনও বাড়বে, নিয়োগও বাড়বে এবং দাম স্তর পাবে হ্রাস। তাই পরিশেষে আমরা বলতে পারি যে উৎপাদন পরিমাণ বাড়িয়ে, নিয়োগ বাড়িয়ে এবং দাম স্তর হ্রাসের মাধ্যমে স্ট্যাগফ্লেশন নিয়ন্ত্রণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কি মুদ্রা সংকোচন ব্যবধান ভাগ, ইনফ্লেশন, ডিফ্লেশন, তারপরে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচনের কোনটি অধিকতর খারাপ, স্ট্যাগফ্লেশনের কারণ, স্ট্যাগফ্লেশন নিয়ন্ত্রণের উপায়, এই বিষয়গুলো আলোকপাত করলাম এবং আশা করি তোমরা প্রতিটা বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছ যে স্ট্যাগফ্লেশন কি, ইনফ্লেশন কি, ডিসইনফ্লেশন কি, রিফ্লেশন কি, ডিফ্লেশন কি এবং মুদ্রাস্ফীতির ব্যবধান বা ভাগ বলতে বুঝো কি এবং মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের মধ্যে কোনটি অধিকতর খারাপ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কি উৎসাহিত করবে এবং কি তাদেরকে যত্ন নেবে যারা কোভিড-19 আক্রান্ত। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।